সরকার যে এই যে বড় বড় বিদেশিদের কাছ থেকে ঋণ নিয়ে যে আমাদের মেগা প্রজেক্ট গুলো করেছে, এই প্রজেক্টের মাধ্যমে সে এই যে কিছু অলিগার্ক তৈরি করেছে। আপনার আমাদের যে অ্যাসালম বা ওরিয়ন, আমরা যে বিভিন্ন শিল্প হুম। গোষ্ঠীগুলোর নাম শুনি, বসুন্ধরা, বেক্সিমকো, এরা আবার নানা এই ধরনের উন্নয়নমূলক প্রজেক্টে কাজ পেয়েছে, সরকারকে সাপ্লাই দিয়েছে। এবং এরা কতটুকু কি করেছে বা যে আমরা যেটা বলি যে আমাদের দেশে প্রজেক্ট গুলো খুব উচ্চ মূল্যের। 1 কিলোমিটার করে রাস্তার যে খরচ, এটা ভারত তো দূরের কথা, অনেক উন্নত দেশে হয়তো খরচ হয় না বলে আমাদের বিশেষজ্ঞরা বলে থাকেন। যে আপনি পদ্মা সেতু করেছেন, দ্যাটস ফাইন, কিন্তু আপনাকে একই সঙ্গে বিবেচনা করতে হবে যে খুলনা থেকে আপনি দ্রুত ঢাকায় আসতে পারছেন, ফ্যান্টাস্টিক, কিন্তু ঢাকায় যে সুবিধাটা পাচ্ছেন সেটা আপনি খুলনায় পাচ্ছেন কিনা। এখন ঢাকায় আপনি যদি খুলনায় সুচিকিৎসা না পান, সেই চিকিৎসা নেয়ার জন্য যদি ঢাকায় পদ্মা সেতু দিয়ে ঢাকায় আসতে হয়, এটা উন্নয়ন না, এটা বৈষম্য। এটা বিশাল ঋণের বোঝা আমাদের মাথার উপর। এবং সেই ঋণের যে আপনি রিটার্ন দেওয়ার সময় চলে এসেছে। হুম। গত 3 বছরেই বেড়েছে আমাদের অর্থ বছরে 1 বিলিয়ন থেকে সেটা এখন 2.5 বিলিয়নে এসেছে, এবং সামনে মনে হয় 4 বা 5 বিলিয়ন ডলার ঋণ পরিশোধ করতে হবে। তো আবার ওইদিকে আবার বিপরীতে আমাদের রিজার্ভে তো টাকা নাই, যে কারণে সরকার বিদেশি এয়ারলাইন্স গুলোর পেমেন্ট সহ বিভিন্ন ঋণের কিস্তি বা অন্য অনেক জিনিস, আমদানি পণ্যের মূল্য পরিশোধ করতে পারছে না বলে আমি দেখলাম গণমাধ্যমে। তো হুম। সবকিছু মিলিয়ে তো আমাদের অর্থনীতির জন্য খুব একটা মানে আমি খুব বলবো যে ভালো লক্ষণ তো দেখা যাচ্ছে না। এরকম যে আমরা শুনছি অর্থনীতিবিদদের কাছ থেকে যে আপনার ঋণের এরকম যে ঋণটা বেড়ে গেল আমাদের হুট করে এখন। ধরেন কি আপনার এই ধরনের মুক্তবাজার অর্থনীতি বা পুঁজিবাদী অর্থনীতিতে তো ঋণ হয়, ঋণ নিয়ে ব্যবসা বাণিজ্য হবে। হুম। আমাদের দেশে যেটা মুশকিল হচ্ছে, এই 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 যে আমাদের যে ঋণগুলো যে আমরা নিয়েছি, নিয়ে আমরা বড় বড় আপনার রূপপুর আমরা পাওয়ার প্ল্যান্ট করলাম, আমরা পদ্মা ব্রিজ করলাম, মেট্রো রেল করলাম, আমাদের এলিভেটেড হচ্ছে, আমাদের দেখলাম যে পায়রা বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে ওখানে, না যেন হুম। মহেশখালীতে একটা বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে, সেখানে 50,000 কোটি টাকা খরচ হচ্ছে। মূল সমস্যাটা হচ্ছে আমরা যে ঋণটা নিয়েছি সেটার আসলে প্রপার ইউটিলাইজেশন হয়েছে কিনা, বা এখান থেকে টাকা চুরি হয়েছে কিনা, বা অতিরিক্ত খরচ হয়েছে কিনা। আমাদের দেশে যেটা সমস্যা হচ্ছে, আমি মনে করি যে আমি যদি অর্থনীতির ছাত্র না, রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, এরপরে আমার কাছে যেটা মনে হচ্ছে যে ঋণ নেওয়ার চেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের সেই ঋণের সুষম ব্যবহার বা সঠিক ব্যবহার হয়নি। হুম। সে এই ঋণ কিন্তু আমি আজকে যেটা সকালে একটা সংবাদপত্রে পড়লাম, এই ঋণ এনে কিন্তু অন্যের ঋণ আবার পরিশোধ করা হচ্ছে। এখন যে সম্প্রতি যে ঋণগুলো নেওয়া হচ্ছে, বা এই যে চীনের কাছ থেকে 5 বিলিয়ন ডলার ঋণ নেওয়া হবে, বা এদিক ওদিক থেকে ঋণ নেওয়া হবে বা নেওয়া হয়েছে নিকট অতীতে, ওইগুলো হুম। কিন্তু আপনি বিনিয়োগ করছেন না কোনো উৎপাদনমূলক কাজে। যে আপনি যদি উন্নয়ন বা উৎপাদনমূলক কাজে বিনিয়োগ করতেন, সেখান থেকে আপনার টাকা আবার ধরেন মানি আবার রিজেনারেট হয়ে আবার উৎপাদিত হয়ে আপনি সেটা শোধ করতে পারতেন। ওই রকম কিছু হচ্ছে বলে মনে হচ্ছে না। বরং আমাদের দেশে যেটা হয়েছে, সরকার যে এই যে বড় বড় বিদেশিদের কাছ থেকে ঋণ নিয়ে যে আমাদের মেগা প্রজেক্ট গুলো করেছে, এই প্রজেক্টের মাধ্যমে সে এই যে কিছু অলিগার্ক তৈরি করেছে। আপনার আমাদের যে অ্যাসালম বা ওরিয়ন, আমরা যে বিভিন্ন শিল্প হুম। গোষ্ঠীগুলোর নাম শুনি, বসুন্ধরা, বেক্সিমকো, এরা আবার নানা এই ধরনের উন্নয়নমূলক প্রজেক্টে কাজ পেয়েছে, সরকারকে সাপ্লাই দিয়েছে। এবং এরা কতটুকু কি করেছে বা যে আমরা যেটা বলি যে আমাদের দেশে প্রজেক্ট গুলো খুব উচ্চ মূল্যের। 1 কিলোমিটার করে রাস্তার যে খরচ, এটা ভারত তো দূরের কথা, অনেক উন্নত দেশে হয়তো খরচ হয় না বলে আমাদের বিশেষজ্ঞরা বলে থাকেন। এই হুম। তাহলে মূল বিষয়টা হচ্ছে, আমি যদি একটু মানে সুনির্দিষ্ট ভাবে বলি, আমাদের দেশে যেহেতু আমি বারবার বলছি যে আমাদের দেশে ওই অর্থে গণতন্ত্র নেই, কোনোভাবেই তো গণতন্ত্র নেই। আমাদের দেশে একটা রেজিম বা একটা ফেসিস্ট বা কর্তৃত্ববাদী সরকার গেড়ে বসে আছে। হুম। সাধারণত এই ধরনের সরকারগুলো যখন ক্ষমতায় থাকে তখন অর্থনীতির অবস্থা এইরকমই হয়, কারণ ওই রেজিমকে টিকিয়ে রাখতে যে আপনার এই যে পলিটিক্যাল, আপনার যে বিজনেস গোষ্ঠী বা আপনার যে কালচারাল ফ্রন্টে, নানা ফ্রন্টে নানা লোকজন কাজ করে। তো কারণ এই ধরনের জনসমর্থনহীন রেজিমের পক্ষে টিকে থাকতে হলে তো বিভিন্ন জায়গায় পকেট সৃষ্টি করতে হয়। হুম। এইবার কিন্তু পকেটগুলোকে আপনার এই ধরনের ব্যবসা বাণিজ্য নানা ধরনের কাজকর্ম দিয়ে সুবিধা দিতে হয়। তো সুবিধা হুম। যখন আপনি দিচ্ছেন, এখন এই যে আমাদের যে ঋণ নিচ্ছে, আমাদের বড় বড় প্রজেক্ট হচ্ছে, ধরেন জনগণের কাছে ওই সুফলটা কি যাচ্ছে, কতটুকু যাচ্ছে? হ্যাঁ, আপনি এখন মিরপুর থেকে হয়তো বা খুব দ্রুত মতিঝিলে চলে যেতে পারছেন মেট্রো রেলের চড়ে, কিন্তু হুম। মেট্রো রেলটা অবশ্যই ভালো সুবিধাজনক, কিন্তু এটা নির্মাণ করতে যে অর্থটা ব্যয় হয়েছে,
এবং এটা কতদিন টিকবে, সেই সময় পর্যন্ত আমরা সেই অর্থটা ফেরত পাবো কিনা, বা এটার ওই পরিমাণ সাস্টেইনেবল কিনা, ব্যয় এবং এর দীর্ঘস্থায়িত্ব সবকিছু মিলিয়ে যদি আমরা হিসাব নিকাশ করি, তাহলে বলতে হবে যে আমাদের দেশে খুবই একটা খরচে এক ধরনের নীতি, উন্নয়ন নীতি আমরা গ্রহণ করেছি। সেই নীতিগুলি মূলত নেওয়া হয়েছিল ওই যে যে পকেটগুলো আছে এদের মুখ বন্ধ করে রাখার জন্য। এবং সেই জায়গাটায় আপনার যেটা হচ্ছে এখন আমাদের অর্থনীতি, যে আমরা এই সময় কলাপস করবে, আমাদের রিজার্ভ নাই, তেলের আমদানির মূল্য পরিশোধ করতে পারছে না, আপনার ক্যাপাসিটি চার্জ দিতে পারছে না প্রাইভেট বিদ্যুৎ কেন্দ্রগুলোকে, এগুলোকে আবার বসিয়ে বসিয়ে টাকা দিচ্ছে, সেটাও দিতে পারছে না, এয়ারলাইন্সের আমরা বিল পেমেন্ট করতে পারছি না, এই যে এই ধরনের সংকট হচ্ছে। মূল বিষয়টা হচ্ছে আপনার ডেমোক্রেসি। আপনার যখন সুষ্ঠু এবং স্বাভাবিক পরিবেশ থাকবে না দেশে, নানা ধরনের সংকট হবে। ধরেন আগের পর্বে আমরা যে বিষয়টা নিয়ে আলাপ করলাম, যে এরকম বাংলাদেশ থেকে একটা অংশ নিয়ে খ্রিস্টিয়ান অধ্যুষিত বা একটা রাষ্ট্র করে ফেলবে, তো ধরেন, বা ডক্টর সাইম যেটা বললেন, এই যে মিশর বা উনি কাতারের যে উদাহরণটা দিলেন, যে এই ধরনের দেশে নানা ধরনের প্রেজেন্স থাকে, বড় প্লেয়ার, গ্লোবাল প্লেয়ার গুলার মিলিটারি বেস থাকতে পারে, বা আমাদের দেশে ওইরকম একটা চোখ থাকতে পারে, অসম্ভব কিছু না। উনি তো ব্লু ইকোনমির কথা বললেন। হুম। তো ওই দেশগুলাতে তখনই হচ্ছে গ্লোবাল প্লেয়ার গুলা এক ধরনের ইন্টারভিন করার সুযোগ পায় বা হস্তক্ষেপ করার সুযোগ পায়, যখন আপনার জি। গণতন্ত্র থাকবে, যখন আপনার সুশাসন থাকবে না, হুম। দুর্নীতি প্রকট আকার ধারণ করবে, তখন কিন্তু এই যে এই ধরনের আপনার, এখন আপনি বলতে পারেন যে তাহলে তো জাপানেও তো মার্কিন কিন্তু না, প্রেসিডেন্ট। ডেভেলপমেন্টও তো হয়েছে, আর প্রায় বহুগুণে ডেভেলপমেন্ট হয়েছে, সে কারণে পাশাপাশি ঋণের পরিমাণ বেড়েছে। এখন আমরা ঋণ পরিশোধের জায়গাতে কতটা কম্পিটেন্ট সেই জায়গাতে আমরা ডেভেলপমেন্ট বলতে কি বুঝেন, সেটাই তো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার কাছে। যদি এখন কয়েকটা খাতের কথাই বলা হয়েছে, শুধু কয়েকটা খাতেই এই দ্বিগুণ হারে ঋণ নেওয়ার কারণে ঋণের পরিমাণ অনেক বেড়েছে। সেই ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট থেকে শুরু করে কয়েকটা খাতেই আপনার সবচেয়ে বেশি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের ক্ষেত্রে। তো আপনি যদি দেশে তো ইনফ্রাস্ট্রাকচার, পাবলিক এগুলোকে এনজয় করে, সে কারণে বললাম। না, আপনি যদি এখন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টকে উন্নয়নের অন্যতম নিয়ামক বলে মনে করেন, অবশ্যই অন্যতম নিয়ামক। আপনি অবকাঠামোর উন্নয়ন করবেন, কিন্তু সেই অবকাঠামোগত উন্নয়ন তো গত শতকের 60 70 বা 80-র দশকের উন্নয়নের ধারণা। আপনি পদ্মা সেতু করেছেন, আমি তো আপনার এই অনুষ্ঠানে আগে আরেকবার বলেছিলাম যে আপনি পদ্মা সেতু করেছেন, দ্যাটস ফাইন। কিন্তু আপনাকে একই সঙ্গে বিবেচনা করতে হবে যে খুলনা থেকে আপনি দ্রুত ঢাকায় আসতে পারছেন, ফ্যান্টাস্টিক, কিন্তু ঢাকায় যে সুবিধাটা পাচ্ছেন সেটা আপনি খুলনায় পাচ্ছেন কিনা। এখন ঢাকায় আপনি যদি খুলনায় সুচিকিৎসা না পান, সেই চিকিৎসা নেয়ার জন্য যদি ঢাকায় পদ্মা সেতু দিয়ে ঢাকায় আসতে হয়, এটা উন্নয়ন না, এটা বৈষম্য। আপনি উন্নয়নের তো সুষম বন্টন করতে পারেন নাই। আপনি ঢাকাতে যে শিক্ষা প্রতিষ্ঠানে যে সুবিধা পাবেন, যেই মানের শিক্ষা প্রতিষ্ঠান থাকবে, সেটা খুলনাতে থাকতে হবে, সেটা গাইবান্ধায় থাকতে হবে, লালমনিরহাটে থাকতে হবে, টেকনাফে থাকতে হবে, তখন আপনি বলবেন যে আমার উন্নয়ন হয়েছে। আপনি সবাইকে ঢাকামুখী, রাজধানীমুখী করে দিচ্ছেন অবকাঠামো নির্মাণ করে, আর বলতে উন্নয়ন করেছে, এটা তো সুষম বন্টন হচ্ছে না, আপনার রাজধানী কেন্দ্রিক উন্নয়ন হচ্ছে। এবং ঢাকায় যে এই যে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এসে আপনার বসবাস করছে, এটা তো উন্নয়ন না, এটা হচ্ছে আপনি কি একটা, মানে কি বলে, আপনি বস্তিতে পরিণত করছেন ঢাকা শহরকে। এইটাকে আমি উন্নয়ন বলতে, আমি আমরা যারা অন্তত ধরেন উন্নয়নের যে মডার্ন ফিলোসফি বা উন্নয়নের যে এখনকার যে মানে ফিলোসফি, এই ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের মাধ্যমে কোন ধরনের যে আপনার আমাদের আর্নিং কিন্তু হবে, যে আর্নিং দিয়ে আসলে অবকাঠামোগত বড় বড় অবকাঠামোগত উন্নয়ন হচ্ছে, আমরা যদি ইতিহাসের দিকে তাকাই, এই ফ্যাসিস্ট বা কর্তৃত্ববাদী সরকারগুলোর লুটপাটের একটা রাজনীতি। তারা দেখায় যে আমার বিশাল বিশাল বড় বড় স্টেডিয়াম বানাবে, বড় বড় আপনার এরকম ব্রিজ কালভার্ট বানাবে। আপনি স্ট্যালিনের আমলে রাশিয়ার দিকে তাকান, বিশাল হুম। বিশাল ভবন। জি। এখন আপনি প্রশ্ন হলো এই বার্লিনে এই জানেন। সংখ্যা এই সংকট কি কাটিয়ে উঠতে পারবে কিনা? বর্তমান সরকার তো বললো যে সামনের দিকে আমাদের রেমিটেন্স হার অনেক বাড়বে এবং অন্যান্য যেসব আয় আছে সেগুলি বাড়বে এবং এটা স্বাভাবিক একটা অবস্থার দিকে নিতে পারবে বলে মনে করছে। আপনি মনে করেন কিনা যে বলে সে 30 সেকেন্ডে শেষ করে পর্যায়ে? এটা তারা কাটাতে পারবে কিনা সেটা তো আসলে সামনে সময় বলে দিবে নিশ্চিত। তবে এটা ঠিক যে আমাদের দেশের একটা সুবিধা হচ্ছে, আমাদের অর্থনৈতিক এই যে লুটপাট বা অনিয়ম দুর্নীতির মধ্যেও আমাদের অর্থনীতি কলাপস করছে না, বা এখনো যে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে বা নানাভাবে টিকে আছে, এটার অন্যতম একটা কারণ হচ্ছে যে আমাদের যে রেমিটেন্সের একটা ফ্লো আছে, এবং আমাদের আরএমজি সেক্টরের যে একটা ইনকাম আছে, এটা তো রাতারাতি শূন্যের কোঠায় চলে যাবে না। ধরেন বাংলাদেশে হুম। কমপক্ষে 1 কোটির বেশি মানুষ বাইরে থাকে বিভিন্ন দেশে। এখন হুম। এরা তো আত্মীয় স্বজন পরিবারের কাছে তো অর্থ পাঠাবেই, যে করেই হোক, হুন্ডি করে হোক,
প্রপার চ্যানেল হোক, টাকা তো দেশের ভিতরে ঢুকছে, সেটাও তো ভিতরে রান করছে, রোল করছে। সো আমি মনে করি যে এই দুইটা আমাদের একটা খুব সম্ভবত একটা পজিটিভ দিক। এক সরকারকে শেষ মুহূর্ত পর্যন্ত আর কি, সরকার যে আমরা যে বলি ঠেকা দিয়ে আটকিয়ে রাখা, সেটা হুম। মনে হয় এক ধরনের ভূমিকা পালন করতে পারে রেমিটেন্স, এবং আমাদের যে গার্মেন্টস সেক্টর সেটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।